সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব চান্দু। কথা বলবো আজকে এক দম্পতিদের নিয়ে। আমার সর্বডানে বসা আছেন অজয় বার্মা। অজয় বার্মা বিএসসি ইঞ্জিনিয়ার, ত্রিপুলিতে পড়াশোনা করেছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আমার ডানে বসা আছেন অজয় বার্মার স্ত্রী প্রেরণা রানী উষা। এই প্রেরণা রানী উষা হচ্ছে অজয় বার্মার স্ত্রী। এই দম্পতির সাথে কথা বলবো হরিজন সম্প্রদায়ের জীবন যাপন, তাদের অবস্থা, সামগ্রিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। নিশ্চয় আমার সাথে থাকবেন। অজয়, স্বাগত জানাচ্ছি। উষা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনাটা যদি আসলে এভাবে শুরু করি, মেহেরপুরের এই হরিজন জনগোষ্ঠীর আপনারা প্রায় 1100-1200 জনগোষ্ঠী মেহেরপুরে আছেন জেলাতে। এই হরিজন জনগোষ্ঠীর যে সমস্ত সম্প্রদায়ের মানুষগুলো আছেন, তার মধ্যে অন্যতম বাসফুর সম্প্রদায়, হাড়ি সম্প্রদায়, কোল সম্প্রদায়, সর্দার সম্প্রদায়, রবিদাস সম্প্রদায়। এখন এই যে সম্প্রদায়গুলা প্রায় 1100-1200 জনগোষ্ঠী আপনাদের, কিভাবে দেখছেন আপনি, কেমন আছেন এনারা, আপনি সহ আলোচনাটা যদি এইভাবে শুরু করি। অজয় বার্মা। সবার আগে মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, আমরা শুকরিয়া আদায় করি। তারপরে যেহেতু আপনি এখানে আমাদের সুখ দুঃখের গল্প শোনার জন্য আহ্বান জানিয়েছেন, আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই। আমাদের শ্রোতাবিন্দুদের ধন্যবাদ জানাই। আমি বলতে চাই, আমাদের সমাজে যত মানুষজন আছে, দলীয় মানে পিছিয়ে পিছিয়ে পড়া বলতে এটা হলো আসলে আপনার আর আমাদের ভিতরে মেলবন্ধনের এটা দূরত্ব। আমাদের পিছিয়ে পড়ার দিকটা হলো এরম যে আপনার সাথে আমি বসে চলাফেরা করতে পারিনি, আপনার সাথে বসে আমি খাওয়া দাওয়া করতে পারিনি, আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারিনি, যার কারণে মানে এই শব্দটা উচ্চারণ হয়। আর আমাদের মানুষের এই দিকটা খুবই কষ্টদায়ক। যেমন আমাদের সমাজে দীর্ঘদিন ধরে আমি দেখে আসি, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পড়াশোনা, আমাদের বাপ মার যে এই দিকের আগ্রহ, আমাদের একটা খারাপ একটা দিক আছে, নেশা করার দিক, যেটা আমাদের সমাজে এটা প্রচলিত কালচার। তারপরে আমাদের আমাদের যে গুরুজনরা আছে, তাদের যে একটা অবকাঠামো, যাদের গঠন প্রণালী, যেভাবে আমাদের সমাজ পরিচালনা হয়, এইসব অনেক বিষয় বহু মিলিয়ে যেহেতু আমরা বাইরের সমাজের সাথে আমাদের সমাজ একেবারে ভিন্ন। বাইরের সমাজে যেরকম নিয়ম অবকাঠামো আছে, আমাদের নিয়ম অবকাঠামো একেবারে ভিন্ন। আরো বহু এরকম সাংঘিক বিষয়ের কারণে আমরা মনে করি যে আমরা হ্যাঁ আপনাদের সাথে অনেক পিছিয়ে আছি, আপনাদের সাথে সুবাসে বুঝতে পারিনি, খেতে পারিনি, চলতে পারিনি। এখন আমাদের সমাজে কিছু ছেলে যদি হোটেলে বসে, কিন্তু তারা মানে আমি যে ছোট যাই, মানে এটা তখনই নিজের কাছে বিবেকে বাধা দেয় বা খারাপ লাগে যে আপনার সাথে যখন হোটেলে বসে খাবো, তখনই আপনি আমাকে বলবেন যে স্লিপারে ছিলেন খাবেন। হুম, এই জিনিসটাই সব থেকে কষ্ট দেয়। তখন তো নিজের কাছে নিজে ছোট হওয়া লাগে, বিবেকের কাছে প্রশ্ন দেয়। আমি হয়তো বা পড়াশোনা করছি, বাইরে চলাফেরা করি, আমাকে মোটামুটি চিনলেও সেরকম বলে না। কিন্তু আমাদের সমাজে যারা নিচু কাজ করে, তাদের সব থেকে কষ্টদায়ক বিষয় যে তারা এখনো পর্যন্ত আজ দেশ স্বাধীন হওয়া প্রায় 52-53 বছর হওয়ার পরেও কিন্তু আমার মনে হয় না যে আমাদের হরিজন সম্প্রদায় এখনো কি স্বাধীন হয়েছে। তাদের বাক স্বাধীনতা বলেন, তাদের ভাষা স্বাধীনতা বলেন, তাদের চলাফেরা বলেন, তাদের খাওয়া দাওয়া বলেন, হুম, বর্তমান সমাজের ঠিক আমাদের সমাজে আপনার যদি বিচার বিবেচনা করেন, তাহলে এই জিনিসটা আমরা অনেক আসলেই পিছিয়ে আছেন। আমি একটু প্রেরণা রানী উষার কাছে আসি। আপনি অজয় বার্মার স্ত্রী, দেশের বাড়ি কিশোরগঞ্জ, নতুন জীবন শুরু হয়েছে 2 বছর আগে। মেহেরপুরে কেমন লাগছে? বাবার বাড়িতে যখন ছিলেন, ঠিক অজয় যেভাবে বলছিলেন যে
আপনাদের সামাজিক যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা সেখানেও ছিল। কিভাবে বেড়ে উঠলেন, পড়াশোনা করেছেন, এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন, যদি গল্পটা একটু শুনি। পড়াশোনা করেছি মা বাবা ইচ্ছায়। আচ্ছা মা বাবা চেয়েতো যে আমি আমি আর আমার ভাই, আমরা দুজন আর কি। আচ্ছা। তো মা বাবা চেয়েছিলেন যে মেয়ে আছে, মেয়েকে একটু পড়াশোনা করাই, তো এগিয়ে যাক। কারণ আমাদের এলাকায় মনে করেন প্রায় মেয়েরাই পড়াশোনা মানে কেউ করতে দিত না, বাবা মারাই করতে দিত না। যে মেয়ে আছে, মেয়ে যা বাইরে যাবে, মেলামেশা করবে মানুষদের সাথে, এটা কেমন দেখা যায়, তো পড়াশোনায় কেউ মানে করতে দিত না। তা আমার বাবা মার চিন্তাধারা অন্যরকমই ছিল। আচ্ছা। ওনারা চেয়েতেন যে ওনার সন্তানরা যেন এই আগে এগিয়ে যেতে পারে, পড়াশোনা করে কিছু একটা হতে পারে। যেহেতু এই জাতের মধ্যে থেকে তো কেউ এত উঁচা লেভেলে পড়াশোনা করে না, বাপ মাও করায় না। তো আমার বাপ মা চেয়েছিল বলে আমি এতটুকু পড়াশোনা করতে পেরেছি। ওনাদের আমার পড়াশোনার পিছনে মনে করেন যে আমার মা, আমার বাবা অনেক পরিশ্রমই করেছেন আমাদেরকে পড়াশোনা করানোর জন্য। তো ওনাদের ইচ্ছায় একটু পড়াশোনা করে আসলাম। পড়াশোনা আরো করার ইচ্ছা ছিল, তো হইল না, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর এখানে আসলাম, এখানে মানুষজনের সাথে মিশলাম। এখানে নিয়ে এসেও মনে করেন যে নতুন নতুন তো অন্যরকম একটু লাগতো, নিজের বাসার মতো তার লাগতো না। নিজের বাসা যেরকম মানে একটা ফ্রিতে ছিলাম আমি ওখানে আমার বাড়িতে। মানে এলাকায় থাকতে গেলেও মা আমাকে খুব একটু মানে স্বাধীনতা ভাবে চলাফেরা করতে দিছে, তাইতে তো পড়াশোনাটা করতে পারি। এখানে আসলাম, আসার পর শ্বশুর শাশুড়ি পরিবারের সকল মানুষই ভালোই। মা বাবা ছেড়ে ধরেন আরেক মা বাবা পেয়েছি, ওনারাও খেয়াল রাখেন, আমার মেয়ের মতনই দেখেন। তো এখানে ধরেন আমার এই আর আপনার বাচ্চাও হয়েছে একটা? হ্যাঁ, একটা কি আমার ছেলে? ছেলে সন্তান হয়েছে। কি নাম ছেলের? ছেলের নাম অবিনাশ। অবিনাশ। তো মেহেরপুর কেমন লাগছে? মেহেরপুর লাগছে মোটামুটি ভালো। ওই মোটা- একই পরিবেশ ওখানকার। একই, হ্যাঁ, একই পরিবেশ। তার পরিবেশ একই থাকলেও তারপরও একটু একটু তো পার্থক্য আছে, হুম ওখানকার এখানকার। হুম হুম। ওখানের চলাফেরা যেরকম, একটু এখানকার চলাফেরা অন্যরকম। এখানকার চেয়ে কি আপনাদের কিশোরগঞ্জের ওই পরিবেশটা কি একটু উন্নত, বা এর চেয়ে খারাপ, এরকম কেমন, যদি আপনাকে দুটোকে উন্নত, পার্থক্য যদি করতে হ্যাঁ, বলি? পার্থক্য বলতে উন্নত না খারাপও না, মানে আছে মোটামুটি। ধরেন মানে এখানকার ওখানকার দিক থেকে হুম এই আপনার ওখানে যেরকম ভাবে আমি থাকতাম মানে চলাফেরা করতাম, এখানে তো সেরকম ভাবে করা হয় না। হুম হুম। সেই কথাই বলছি, মানে ওখানে ফ্রিলি ভাবে সবার সাথে থাকতাম, এখানেও থাকি, তাও শ্বশুর বাড়ি বলে কথা, হুম। একটু তো পার্থক্য থাকে। এই আর কি। আচ্ছা, ইয়েতে আমি আসবো আপনার কাছে। অজয়, আমি যদি বলি ইয়েতে ডিজিটালাইজেশনের যুগে মেহেরপুর সুইপার কলোনি যেন নর্দমার ভাগার, 200 সদস্যের বাস 42 ঘরে। এই রিপোর্টিংটা ছিল 2020 সালে, আজ থেকে 5 জি, বছর আগে। হ্যাঁ, এতে আপনি আমার অনেক সহযোগিতা হ্যাঁ, করেছেন আর কি। 5 বছর আগে এই রিপোর্টিংটা আমারই ছিল। হ্যাঁ, আপনার ছিল। তো এই যে 5 বছর আগে আমি প্রায় 10টা মতো রিপোর্ট করেছি এই হরিজন সম্প্রদায়দেরকে নিয়ে। আমার কাছে অলরেডি আপনার প্রায় 5-6টা মতো রিপোর্ট কালেক্ট করা আছে, এই দেখেছি। এইটার আমি যদি এখন এই 5 বছর পর, এই যে আমি নর্দমার ভাগার বললাম 5 বছর আগের, যে 42টা ঘরে 200 সদস্যের বসবাস, এখন কি অবস্থা? আপনি 42টা ঘরে 200 সদস্যের বসবাস বলছেন, কিন্তু বর্তমানে এখন 200-র বেশি হয়ে গেছে। 5 বছরে প্রায় আমরা 200 জায়গায় ওখানে প্রায় 58টা পরিবার এবং 250 মানুষ প্রায় আর কি বসবাস করছে। এবং অনেকে ভাড়া ঘরে, ভাড়া ঘর নিতে অনেক কষ্ট হয়। আশেপাশে বা সরকারি হাসপাতাল, মানে যে কোনো জায়গায় যেই, অথবা ওইখানে পাশে আমাদের ওখানে একটা পানির আয়রনের ট্যাঙ্কি ছিল, আছে যেটা, ওর পাশে অনেক জায়গা, মানে কোনো রকম করেই মানুষের দিনকাল কাটছে আর কি। কিন্তু অধিকাংশ আছে
হয়তো বা শহর থেকে একটু দূরে, একটু গ্রাম সাইডে বা ফাঁকা দিকে এখন বর্তমান প্রায় এরকম 10-12 ঘরেরও বেশি মানুষ ভাড়ায় আসে। ভাড়া বলতে থাকে এখানে, কলোনিতে আর জায়গা হয় না। না জায়গা হয় না, হয়তো বা সারাদিন থাকে, খাওয়া দাওয়া করে, রাতে ঘুমানোর জন্য ভাড়া নেওয়া, বাইরে ভাড়া নেওয়া বাইরে হচ্ছে। ভাড়া নেওয়া। এইভাবে করে ভাড়া নিতেও তো কষ্ট, বিশাল আপনাদেরকে তো কষ্ট। বাসা তো মনে করেন ভাড়া দেয় না। আমাদের সহজে কেউ যদি পরিচয় দেয় তো সহজে কেউ বাসা ভাড়া দিতে চায়। আচ্ছা, সেই জন্যই তো বললাম যে আমরা যে পিছিয়ে পড়া, কি করে পিছিয়ে পড়া আছি, এই জায়গাটাই তো তফাৎ। এই যে বৈষম্য বিরোধী এত আন্দোলনই হলো, তারপরে তো বৈষম্য থেকেই গেল। আপনারাও তো কলোনির বাইরে আছেন। আমরাও কলোনির সামনে আর কি, জায়গা কলোনির সামনে এই আছেন, কলোনির ভিতরে আছে। কলোনির ভিতরেই। তো ওইখানে ওখানকার যে পরিবেশ, সেই পরিবেশের কোনো গুণগত কোনো পরিবর্তন হয়নি না, বরঞ্চ আগে থেকে আরো একটু ভয়াবহ অবস্থা, আগের চেয়ে আরো খারাপ অবস্থা। কারণ এখন অধিকাংশ সময় গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়, ছোটখাটো বিষয় নিয়ে গ্যাঞ্জাম হয়ে যায়। যেমন ধরেন কাপড় মেলার জায়গা নেই, সে কাপড়টা দেবে কোথায়, এইটুকু জায়গার মধ্যে এ দিল, একটা শুকালো এ নিয়ে গ্যাঞ্জাম হয়ে গেল, এর বাচ্চা ওর ঘরে গেল, অমুক জিনিস ভাঙলো। ঘনবসত তো এরকম এখন, মানে যত ঘনবসত হচ্ছে দিন দিন এই গ্যাঞ্জাম ফাঁদাসটা ছোট ছোট বিষয় নিয়ে মেয়েদের মধ্যে গ্যাঞ্জাম অতিরিক্ত একটু বেশি হয়। কারণ পুরুষ মানুষ তো আমরা সারাদিন ধরে আমাদের গ্রামের এলাকার লোকজন সব কাজকর্মে ব্যস্ত থাকে, মহিলারা বাচ্চারা বেশিরভাগ অধিকাংশ বাড়ি থাকে, যার কারণে অনেক সময় দেখা যায় অনেক সময় বিশাল একটু ধরনের গ্যাঞ্জাম। আর এটা যত দিন যাবে এটা একটু বাড়বে, যেটা যেহেতু জায়গা নেই, মানুষ দিন দিন বাড়ছে, সে কারণে বাড়বে। কারণ ওখানে আমাদের মাত্র 4টা বাথরুম ছিল, যার কারণে সবাই ব্যবহার করে, সেটা আপনি জানেন। হ্যাঁ, এটাও নিয়ে অনেক মনে করেন মানুষের মধ্যে গ্যাঞ্জাম, বিভেদ সৃষ্টি হয়, মারামারি এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা, খুবই খারাপ অবস্থা ওখানে। আর মানুষ থাকার ভাগার তো বলেছেন, ওটা গরু গোয়াল হয়েছে, একটা অধৈর্য অবস্থা। আচ্ছা, সেই ক্ষেত্রে যে ইয়েতে আপনার একটা কলোনি হওয়ার কথা ছিল, যে কলোনির কাজ চলছে আপনাদের, বর্তমান চলছে, ওইটা হলে তো আপনাদের এই আবাসন সমস্যাটা সমাধান হতে পারে। কিছুটা হলে একটু আসক্তি হবে আর কি। ওখানে কারণ ওইখানে 48টা পরিবারের জন্য ফ্ল্যাট তৈরি করা হয়েছে। 48টা, 5তলা না এটা? না, 7তলা, কিন্তু 6তলা পর্যন্ত হবে, নিচতলাটা আপনার হল রুম হিসাবে রাখা হয়েছে। আচ্ছা, 6তলা পর্যন্ত, মানে 6তলাই হবে, নিচতলাটা মানে গ্রাউন্ডটা ফাঁকা থাকবে, যেহেতু বিয়ের সাথে অনুষ্ঠান একটা হল। এই শোভাতে প্রকল্প, এই প্রকল্প ধরেন অনেক চেষ্টা শোভাতে পর দীর্ঘ 5 বছর পর যাক চালু হয়েছে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাই, এতে আপনার অনেক অংশীদার আছেন, আপনি জানেন। হ্যাঁ, এটা যদি হয় তাহলে মোটামুটি একটা আসক্তি পাওয়া যাবে। কিন্তু এই কাজটা আরো আগে যেত, কাজটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু কাজটা মাঝে বন্ধ ছিল। আর কিছু এই যে বৈষম্যতার কারণে আর কি, কিছু মানুষের এই কারণে ওখানে একটা নিউজ হয়েছিল, ওটা মনে হয় যত সম্ভব 8 নম্বর ওয়ার্ডের। হ্যাঁ, তো 8 নম্বর যে কাউন্সিলর ছিল, উনি ওই বিষয় নিয়ে ওখানে একটা মানববন্ধন করেছিল, যে হরিজনরা ওরা শুকুরে যায়, ওরা এখানে থাকবে কেন, ওরা এখানে থাকবে শুকুর পুষবে, হ্যান করবে, মাল খাবে। হ্যাঁ, এই সুবাদে ওরা একটা মিথ্যা প্রচার করার কারণে ওখানে কাজ কিছু সময় বন্ধ ছিল। তারপরে আমাদের পৌরসভার একটা সমাগম আলোচনা হয় আর কি, মিটিং হয়, যেটা হয় হলো আপনার ওই আমাদের হলে, আমাদের মেহেরপুর হলে এসে প্রোগ্রাম হয়, প্রোগ্রামে এসে কাউন্সিলর আসে, আমাদের পৌরসভার কিছু সদস্য থাকে, সেইখানে এই কথা আলোচনা হইতে হইতে একটা গ্যাঞ্জাম সভার সৃষ্টি হয়। তারপরে আমরা সবাই মিলে এটা মিডিয়া সাংবাদিক করি, আমরা জেলা প্রশাসক বরাবর যাই, দরখাস্ত দিয়ে আবেদন করি, বলার কারণে ওনাকে কাউন্সিলর থেকে বসি দেওয়া হয়। তারপরে উনি আশ্বস্ত করে যে তোমাদের কাজ বন্ধ নেই, তোমাদের কাজ আবার চালু করে দেয়। তারপরে খোঁজ খবর নিয়ে দেখা গেছে না, হ্যাঁ কাজ প্রায় চালু আছে। এটা কতদিনের মধ্যে এটা হস্তান্তর হবে বলে? এটা হস্তান্তর ওখানে সাইনবোর্ড দেওয়া আছে, কত টাকা বাজেট আমার কাছে আছে, ওই ডকুমেন্ট আছে। আর হস্তান্তর করার কথা হইলো এপ্রিল মাসের 24-25 তারিখে 2026 সালের 26 সালের এপ্রিলে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা আছে। আচ্ছা, আমরা যত সম্ভব মে জুনের দিকে হয়তো আশা করতে পারি। তুষার কাছে আসি। তুষার, আপনি বলছিলেন যে একটা যুদ্ধ করে পরিবেশটা এমনই যে সেখান থেকে এক ধরনের যুদ্ধ করে নিজেদেরকে আলাদা করে যদি তৈরি করতে হয়, তাহলে নিজের একটা যুদ্ধ থাকে, সেটা বাবা মার বাসায় হোক বা
শ্বশুর শাশুড়ির বাসাতেই, স্বামীর বাসায় হোক, পরিবেশটার কারণে আপনি এখন একটা সন্তানের মা হয়েছেন, আপনার সন্তানকে নিয়ে আপনার কি ধরনের চিন্তা আছে? সন্তানকে নিয়ে অনেক চিন্তাই আছে, যেহেতু এই পরিবেশটা এরকম, ওর মানে ভালো পরিবেশে ওর যেন ভালোভাবে গড়ে উঠতে পারে, ভালো একটা মানে শিক্ষা পেয়ে ও বড় হতে পারে। ও এখন আমাদের যে পরিবেশটা আছে ওর মধ্যে মনে করেন সন্তান মানুষ করা খুবই কষ্ট। খুবই কষ্ট। হ্যাঁ, কারণ ভয় লাগে যে এখন যেহেতু পরিবেশের বাকি ছেলে মেয়েরা ওরকম বড় হচ্ছে, পরিবেশ ভালো না, ওরকম ভাবেই বড় হচ্ছে, তারপর আপনার দেখা যাচ্ছে বড় হয়ে নেশার জগতে চলে যাচ্ছে, ও এদিকে ওদিকে, মানে কোনো ইয়ে নেই। নেশার জগতে যাওয়ার ব্যাপারে অজয় একটু বলছিল যে আসলে সেখানে তো আপনাদের যে অভ্যন্তরীণ যে পরিবেশ, সেই পরিবেশে তো নেশাটা তো এক ধরনের অনুমোদন আছে, হ্যাঁ, তাই না? যার কারণে তো এই সমস্যা, এই সমস্যাটা। কারণ এই যে ছেলেকে নিয়ে ভয় লাগে যে ছেলেকে কষ্ট করে বড় করব, মানুষের মতো যদি সে মানুষই হতে না পারে, তাহলে এটা একটা কষ্ট দেয় না? তার পিছনে এত পরিশ্রম করে যদি সে ভালোই না হয়, ভালো পথেই না যায়, কিছু নাই হতে পারে, তাকে ওই এই পরিবেশে রেখে তো। সেক্ষেত্রে কি মনে হয় যে আপনার যে ওখানে যে অভ্যন্তরীণ যে আপনাদের এই একটা কি বলবো, ওখানে আলাদা একটা সমাজ আছে একটা, মানে যেখানে আমাদের সমাজ এরকম যে আমাদের ওখানে মা ছেলে বই একসাথে মদ খেতে পারে। আমি সেটাই বলছি যে এই যে ভাই ভাই বসি একসাথে মদ, সমাজটা যেহেতু এমন, তাহলে এই সমাজের মধ্যে থেকে তো আসলে একটা সন্তান বা একটা এটা কষ্টকর, তাই না? এই যে এর মধ্যে থেকে আপনি যতটুকু বেড়ে এসেছেন, আপনি ঠিক ওই পরিবেশটা দেখে দেখেই আপনি কিন্তু বড় হয়েছেন, তারপরে আপনাকে কম বেশি লেখাপড়ার জন্য আপনাকে সেই যুদ্ধটা করতে হয়েছে, তাই না কি? তো এইটা ওই পরিবেশটা ঠিক করার জন্য কি আসলে কোনো ভূমিকা যদি কেউ রাখতে যায় তাহলে কি পারবে? আপনার মনে হয় এটা যে ভিতরে অভ্যন্তরীণ যে পরিবেশটা আছে সেই সমাজটাকে কি ভাঙা যাবে? সেই সমাজটা না ভাঙলে তো আপনি একটা পরিবেশ পাচ্ছেন না, তাহলে আপনাকে আলাদা আলাদা যুদ্ধ করতে হচ্ছে, তাই না? সেক্ষেত্রে পরিবেশটা ভাঙার মতো কি সেরকম কিছু মনে হয় আপনার যে ভাঙা যেতে পারে? পরিবেশ ভাঙা যেতে বলতে এটা আগে থেকে হয়ে এসেছে, এখন এরকম একটা রীতি হয়ে গেছে, এখন সম্ভব, মানে আপনি যেভাবে বলছেন যেটা চেঞ্জ করা যাবে, মানে এটা পরিবর্তন করা যাবে কিনা, সহজে তো আর হবে না, মানুষ তো অভ্যাসের দাস। মানুষের যে মানে যেটা করে অভ্যাস হয়ে আসছে, সেটা তো সহজে মানুষ চেঞ্জ করতে পারবে। রাইট। আমি একটু অজয়ের কাছে আসি। অজয়, আমরা এই ফেব্রুয়ারি মাসে এখনো আছি, এই ফেব্রুয়ারি মাস ভাষার মাস। এই ভাষার মাসে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের 21শে ফেব্রুয়ারির যে আমাদের ভাষা আন্দোলন, সেই শহীদ দিবসকে কেন্দ্র করেই এটা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। আমার একটা রিপোর্টিং ছিল, হুমকির মুখে মেহেরপুরের দলিত জনগোষ্ঠীর মাতৃভাষা। মাতৃভাষা অবশ্যই প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা সম্প্রদায়ের অত্যন্ত প্রাণের একটা বিষয়। ভাষা, যে ভাষা শুনে বলে সে বড় হয়েছে, তাই নাকি? আমি এই রিপোর্টটা যেটা করেছি সেটা 2021 সালে। আমার রিপোর্টটা ছিল হুমকির মুখে মেহেরপুরের দলিত জনগোষ্ঠীর মাতৃভাষা। আপনাদের ভাষাটা ছিল ভোজপুরি ভাষা। এই যে ভাষাটা বিলুপ্তির পথে, অথচ আপনারা 1100-1200 সম্প্রদায় আপনার এখানে আছেন, কি কারণে এই ভাষাটা বিলুপ্তির পথে যাচ্ছে? আপনারা কি আসলে ব্যবহার করেন না আপনাদের সমাজে? আপনারা যখন বসবাস করছেন, তখন নিজেরা কি আসলে ভোজপুরি ভাষায় কথা বলেন? আমরা নিজেরা ব্যবহার করি, নিজেদের ভিতরে মোটামুটি চর্চা হয়, কিন্তু খুব কম। কারণ মনে করেন এখন অনেকে আছে ভাড়া করে, তাদের সাথে ধরেন আর সেই ভাষায় সহজে কথা বলা যায় না, বললে পাশে মানুষ উপহাস করে। স্কুলে আমাদের যারা ছেলেপেলে যায়, আমাদের কিন্তু ছেলেপেলে ছোটবেলা থেকে ভোজপুরি ভাষা শিখলো, কিন্তু তাদের মাথায় একটা মানসিক চাপ থাকে, তাদের আবার বাংলা ভাষাও শেখা লাগে, সাথে সাথে দুটা ভাষা শেখা লাগে। বাংলা ভাষায় বই পড়া লাগে, কিন্তু আবার বাড়িতে বাপ মার সাথে আবার ভোজপুরিতে কথা বলা
যার কারণে বাপ মারও একটা টেন্ডেন্সি থাকে, যেহেতু সে বাংলা ভাষায় বই পড়বে, স্কুলে বাংলা ভাষায় কথা বলবে, তাহলে বাপ মারও একটু মাথায় মানসিক চাপ থাকে যে না, আগে তাকে বাংলা পড়াতে হবে, বাংলা পড়াইতে হবে। ঠিক আছে, সেই জায়গা থেকে ধরেন যে ভাষাটা আস্তে আস্তে ব্যবহারটা কমে গেছে। কারণ ছেলে যখন স্কুলে যাবে তখন যখন ভোজপুরি ভাষা বলবে, তার আশেপাশে ধরেন কথা বলা, কানাফুসি করা, হ্যাঁ, এগুলো আমাদের সাথে হয়ে এসেছি, আমরাও এটার ভুক্তভোগী আর কি, সেটা আমরা জানি আর কি। হ্যাঁ, আমরা ভোজপুরি ভাষা শেখার কারণে হয়তো বা বাংলা ভাষার শব্দের সাথে কিন্তু ভোজপুরি ভাষার অনেক কথা মিল আছে, অনেক শব্দের মিল আছে, যার কারণে অনেক সময় বই পড়ার সময় দেখা যায় যে কিছু কথা বলতে যে বাংলা পড়তে যে ভোজপুরি ভাষা মুখ থেকে বেরিয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, আমার সামনে এরকম অনেকবার হয়েছে, স্কুলে ধরেন সংলাপ বা আলোচনা করতে যাই, পড়া দিতে যাই, বাংলা বলছি, আমি কথাটা বলতে বলতে ভোজপুরি ধরেন মুখ থেকে দুই রকম কথা সবসময় বলা হয় তো। হ্যাঁ, ছোটবেলায় মানে অনেক প্রবলেম হয়েছে, এখন হয় না, কিন্তু তখন অনেক একটু হয়েছে। আচ্ছা, ভোজপুরি ভাষাটাই যখন আপনারা ছোট থেকে শিখলেন, এর কি কোনো আলাদা বইটই আপনাদের আছে? বই আছে, সঙ্গীত আছে, গল্প আছে। আর ভোজপুরি ভাষার এতটা মাধুর্য হয়তো বা বাংলাদেশের লোক জানে না। ভোজপুরি ভাষা প্রায় ভারতবর্ষতে প্রায় আমাদের দেশে প্রায় 5 কোটির অধিকাংশ, হ্যাঁ অবশ্যই, এটা 5 কোটি প্লাস, 5 কোটি 5.5 কোটি মানুষ এই ভোজপুরি ভাষায় এখনো অনেক বিতে, আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, যারই বিতে বলেন, এখনো ভোজপুরি সং কিন্তু এখন বর্তমান মানুষ শুনছে। আপনি বাইরে বাজনায় গেলে ওদের বিট মিউজিক হিন্দির চেয়ে বেশি এখন ভোজপুরি শোনা হয়। হিন্দু বলেন, মুসলিম বলেন, সবাই এখন রিসেন্টলি অনেক অনুষ্ঠানে আপনি যাবেন, বিয়ের অনুষ্ঠান দেখবেন মানুষ ভোজপুরি সংসদ, এই ভাষাটা তো মাধুর্য। এবং এই বছর মানে 2024-এর IPL এ আপনার যারা ভাষ্যকার ছিল, হ্যাঁ, ওখানে 16টা ভাষার ভাষ্যকার ছিল, তার মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে জানেন, এই যারা ভোজপুরিতে বক্তব্য দিয়েছে, যারা ভাষ্যকার ছিল, তারা 16টা ভাষার বক্তব্য, মানে 16 ভাষার বক্তব্য পরেও তার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ভোজপুরি ভাষা। আচ্ছা, তাহলে বুঝি দেখেন এই ভাষাটার কতটা মাধুর্য। আচ্ছা, এই ভাষাটা যদি আসলে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে রাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে এমন মনে হয় যে আপনার যে ভোজপুরি ভাষার এই শিক্ষা পাঠ্যক্রমে একটা সিলেবাস থাকা উচিত, এবং আমাদের সাংস্কৃতিক চর্চাপদের মধ্যে আমাদের বাংলা ভাষা সংস্কৃতির মধ্যে এটার একটা অংশ হিসাবে এটাকে রাখা উচিত। যদি এটা একটা সম্পদ, দেশের একটা সম্পদ, একটা ভাষা, আমাদের দেশে কিন্তু অনেক ভাষা আছে, এগুলাও কিন্তু মাতৃভাষারই একটা অংশ অবশ্যই। হ্যাঁ, কিন্তু যেহেতু মাতৃভাষা অংশ, এটাকে একটা স্মৃতি হিসাবে যদি সংরক্ষণ করে রাখা না হয়, তাহলে এটা খুবই দুঃখজনক বিষয়। আচ্ছা উষা, এটা আপনি যখন ছোটবেলা থেকে, আপনি তো পড়াশোনা করলেন বাংলায়, কিন্তু ভোজপুরি ভাষাটা কি সম্পূর্ণভাবে রপ্ত হয়েছে আপনাদের? সম্পূর্ণটা জানেন? হ্যাঁ, সম্পূর্ণটাই জানা আছে। আচ্ছা, কিন্তু লিখতে পারেন এই ভোজপুরি ভাষায়? ভোজপুরি ভাষার অ্যালফাবেট কি আলাদা? অ্যালফাবেট আলাদা বলতে হিন্দি ভাষা থেকেই করা। হিন্দি ভাষা, কিন্তু বর্ণগুলা কি বর্ণ দিয়ে লিখতে? হিন্দি অক্ষরে। আচ্ছা, কিন্তু আমাদের দেশে সেই আর ওই ধরনের হয় না। ভোজপুরির নিজস্ব কোনো বর্ণ নাই, বর্ণটা হচ্ছে হিন্দি, যেভাবে লেখা হয় ওই লিখতে হয় হিন্দি বর্ণ দিয়ে। হিন্দি বর্ণ সব ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ব্যবহার করা হয় না। আচ্ছা, ওর ভিতরে কিছুটা পার্টিকুলার চেঞ্জ আছে। আচ্ছা, হ্যাঁ, কিছুটা চেঞ্জ আছে। আচ্ছা, যেমন আমাদের বাংলাদেশে কিন্তু ভাষার অক্ষর প্রায় 49-50টা, হিন্দিতেও কিন্তু সেমই আর কি অ্যালফাবেট, কিন্তু ওর সুর, আকার, সঙ্গীতকার এটা একটু চেঞ্জ আছে। আমাদের দেশে যেহেতু আকার ও শিখা 11টা, হিন্দিতে হলো 9টা, এই কিছুটা তফাৎ আছে, কিন্তু মোটামুটি সেম। ভোজপুরি তো সেম একই কোয়ালিটি। সিনিয়র যারা, তারা কি আপনারা যারা বাংলায় পড়াশোনা করলেন, আপনাদের মতো এতটা বাংলা বলতে পারেন না? ওনারা সিনিয়র যারা, আপনাদের বাবা মা বা দাদা চাচারা, ইয়েরা? আমার শোনা কথা, আমার যিনি দাদা ছিলেন এখানে, উনি কখনো স্পষ্টভাবে বাংলা বলেন, বাংলা বলতে পারি না। ওই যিনি যেতেন অফিসে আদালতে, সালাম দিয়ে সাহেব বাবু বলি সব কাজ হয়ে যেত। কি নাম জানো ওনার? জং বাহাদুর আর কানাইলাল ছিল। কানাইলাল, জং বাহাদুর আর কানাইলাল। মতিলাল কে হয় আপনাদের? কেউ হয়? মতিলালও মতিলাল হলো কানাইলালের জামাই। মতিলাল ও কানাইলালের জামাই। আচ্ছা, ইয়েতে তাহলে আর একটা বিষয়ে আসি, সেটা হলো মেহেরপুরের দাস সম্প্রদায়, ভগবানী যাদের নির্ভরতা, 4 বিঘা জমিতে বাস, 70 পরিবারে, সবারই আবাসন সংকট।
সবারই আবাসন সংকট। এরা এই দাস সম্প্রদায় বিশেষ করে মেহেরপুরের বামনপাড়াতে তারা একসাথে বসবাস করছেন একটা দীর্ঘ সময় ধরে। তাদেরও এই ভবানন্দপুর গাঁড়াডোব থেকে তারা উঠে আসছে, ওই এক জায়গায় থাকে ইয়েতে বামনপাড়ায়। আচ্ছা, এই যে তাদের জীবিকা এটা, তারা এই যে ঝুড়ি বানায়, বাঁশের কাজ করে দাস সম্প্রদায়ের ইয়ে। এই যে আপনাদের যে নতুন আবাসনটা হচ্ছে, এরা কি আসলে ওখানে যেতে পারবে না? পার্টিকুলারলি হচ্ছে বাঁশফোর সম্প্রদায়ের ওখানে? না, আমাদের বাঁশফোর সম্প্রদায় বলি এরকম এটা বানানো হয়। এখানে পরিচ্ছন্ন কর্মী, পৌরসভার যে কয়টা পরিচ্ছন্ন কর্মী আছে, আচ্ছা, হ্যাঁ, তাদের জন্য এটা 48টা আলাদা পাবে। একদম পৌরসভার সাথে যারা যুক্ত আছে, যারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যুক্ত আছে, তারাই। খালি আমরা বলি না, যে কয়জন যুক্ত আছে সে করবে। আচ্ছা, প্রায় 84 জন কাজ করে, 84 জনের মানে ফ্যামিলি হিসাব বুঝি সে কটা করা হয়। আচ্ছা, উষা কি আসলে কোনো হাতের কাজ টাজ জানেন নাকি? হাতের কাজ বলতে সেলাই মেশিনের কাজ আর কি করতাম বিয়ের আগে। ট্রেনিং 3 মাসের থাকে না, ওই না উপজেলা থেকে, হ্যাঁ উপজেলা থেকে। তো ওটাই মানে 3 মাস ওখানে যে একটু কাজ করছি। আচ্ছা, সেলাই মেশিনের কাজ বলতে সেলাই কাজ শিখিনি আসলে, ওই মেশিনের শব্দটা আমার ভালো লাগে না। তো তাছাড়া ওই জামা বানানো, হাতে জামার কাজ করা, সুতো দিয়ে এইসব আর কি, এগুলা করতে পারেন। এই যারা আসলে বাঁশের যে কাজ করেন, এদের জীবন জীবিকা কি মোটামুটি আপনাদের চেয়ে একটু মানে অর্থনৈতিকভাবে সংকটটা তাদের বেশি? কারণ এই কাজের মূল্য তো খুবই কম এখন বর্তমান সময়, আর এই কাজের ব্যবহার অনেকটা কমে গেছে প্লাস্টিকের কারণে হয়তো বা। যেমন আমাদের রবিদাস সম্প্রদায়েরও আগে যারা ইনকাম করতো, কাজ করতো, তাদেরও কাজ এখন বর্তমান চামড়া স্যান্ডেল, ওয়ান টাইম স্যান্ডেল, যার কারণে তাদেরও কাজ অনেকটা কমে। রবিদাস সম্প্রদায়ের তারাও খুব হুমকির মুখে পড়েছে। তাদেরও ব্যবসা একদম প্রায় বন্ধ বলতে চলে। কিন্তু আমরা তো দেখছি যে রবিদাস সম্প্রদায়ের যে সমস্ত দোকানগুলো আছে, সেই দোকানগুলোতে এখন তারা নতুন ডিজাইন করে যে তারা বানাচ্ছে, তাদেরও এক ধরনের কাটতি আছে। আমার এক বন্ধু এখানে ঘটন আছে, হ্যাঁ, ঘটন আমার সাথে পড়তো একটা সময় প্রাইমারি স্কুলে। তো ঘটনের ওখানে যাই আমি, তো ঘটন বলে যে এরকম এখন এই শুধুমাত্র একটা দিকে থেকে ব্যবসাটা হবে না, তাই না? ওরাও এখন কাজটাকে আপডেট করছে, কোম্পানি থেকে মাল স্যান্ডেল কিনে ওটাকে শেয়ারে ব্যবসা করছে, যারা দোকান দিতে পারছে। কিন্তু যারা রাস্তায় বসে তারা তার দোকান দিতে পারছে, তাদের তো সেই অ্যাবিলিটিটা নেই, তারা কোথায় যাবে? উষা তো এই ধরনের হাতের কাজ শিখে বা এই ধরনের করে তো একটা অর্থনৈতিক অবস্থা তৈরি করার মতো কোনো একটা তো করাই যায়, তাই না? হ্যাঁ যায়, যেহেতু হাতের কাজ জানা আছে, মোটামুটি জানি, কিন্তু এগুলা একটু মানে পরিশ্রম করতে হয়। তো যেহেতু বাচ্চা ছোট, তা নিয়ে মনে করেন বাচ্চার আগে সে আমাদের এখানে টিউশনি করাইতো, আমাদের হরিজন সম্প্রদায় টিউশনি করাইতাম বাবু হওয়ার আগে। তো বাবু হওয়ার পর আর সেটা হয় না, কারণ সে একটু বিরক্ত করে বেশি। তো হাতের কাজ মানে যেটা করে যে মানুষ একটু ব্যবসা বাণিজ্যতেই যায় মানে করবে, তা আর কি হচ্ছে। বাচ্চারা বড় হলে আমারও ইচ্ছা আছে যে ওকে একটা প্রাইমারি স্কুলে হোক। হ্যাঁ, ওদিকে টিউশনি করায়, মোটামুটি ভালো ছাত্র পড়ায়। হ্যাঁ, স্কুলের চাকরি আমার হয়ে যেত, আমার শাশুড়ি দিলেন না। নতুন এসেছিলাম তো, বলছে যে নতুন বউ, তুমি এখন যাওয়া বাইরে, যেহেতু আমি চলাফেরা বাইরে করি, তো আমার যোগাযোগ ব্যবস্থা আছে। মনে করেন যে সমাজের নিয়ে ভয় পেয়েছি, যে সমাজের লোক কি বলবে, নতুন বউকে কাজে লাগিয়ে দিয়েছে। আরেকটা নিউজ করলাম, মেহেরপুরে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে দলিত যুব সমাজের ভাবনা। এই নিউজটা ছিল 2020 সালে। এই যে স্থানীয় ছেলে মেয়েরা, তাদের যে ভাবনা, সেই ভাবনার কি আসলে কিছু বাস্তবায়ন হচ্ছে? কোনো কিছুটা বাস্তবায়ন পেয়েছেন? হ্যাঁ, জিগজাগ বলতে এখন আমাদের কিছু যুব সমাজ আছে, ছেলেপেলে আছে, তারা নতুন করে আবার কমিটি করি সমাজটা পরিবর্তন করার একটা উদ্যোগ নিয়েছে। আর এবং আমিও আমাদের খুলনা বিভাগের মধ্যে যত গ্র্যাজুয়েট ছেলেপেলে আছে আমাদের সমাজে, তাদের সাথে আমরা যোগাযোগ করি, আমরা একটা গ্রুপ করেছি।
আচ্ছা। আমরা গ্রুপ করে আমরা চেষ্টা করছি যে আমাদের ছেলেপেলের সাথে যোগাযোগ করার, তাদের মানে একটু পড়াশোনার দিক থেকে সাপোর্ট দেওয়ার। অনেকে হয়তো বা অনেকদিন পড়াশোনা করেছে বা এসএসসি পাস করছে, বাইরে কিভাবে যাবে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা বা একটা চাকরি বাকরির ব্যবস্থা করা, ম্যানেজ করা, এই দিক থেকে তো একটা সাপোর্টের দরকার। হ্যাঁ, যেহেতু আমাদের তো বাইরে আর কোনো সেরকম নাই, বাপ চাচা বা খালা কেউ নাই যে অন্য একটা কোম্পানিতে হোক বা একটা স্কুল হোক বা একটা প্রতিষ্ঠানে চাকরি করে হয়তো বা সুপারিশে এক জায়গায় ছোটখাটো একটা জব পেয়ে জীবনটা কাটাবে। আমাদের তো ধরেন ওই আমাদের ওই নোংরা কাজ ছাড়া কোনো কাজ নেই। কিন্তু আমরা যারা পড়াশোনা করছি তা আমরা কোথায় যাবো? না আমাদের তো না। হ্যাঁ, সেক্ষেত্রে অজয় আমার জানা মতে আপনাদের 18 বিসিএস এর অফিসার আছে। 18 বিসিএস এর 18তম বিসিএস এর অফিসার মেহেরপুরে, ঠিক আছে? যে উনি বড় কর্মকর্তা। হ্যাঁ, আমি হ্যাঁ, ওনার সাথে আমার উনি কথা হয়। সম্ভবত ওইটা উনি শ্যামল রবি দাস, রবি দাস, আমার শ্যামল কাকা। শ্যামল 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 আমার রাইট, সাথে দেখা হয়। শ্যামল শ্যামল খুব ভালো ছেলে। শ্যামলের সাথে আমার পরিচয় আছে এবং খুব স্ট্রাগল করেছে শ্যামল, যে যে সে, কিন্তু এখন তো উনি তো ঢাকায় থাকে, উনি তার হ্যাঁ না তাই বলছি যে হ্যাঁ ইচ্ছা করলে কি না হয়। হ্যাঁ, তাহলে শ্যামল তার লাইফটাকে চেঞ্জ করে চেঞ্জ ফেলেছে, তাই না? সেও তো একটা এই পরিবেশের মধ্যেই ছিল, তাই না? শ্যামল তার লাইফ, মানে শ্যামলকে দেখে আসলে স্যালুট করতে ইচ্ছা করে যে সে আসলে অনেক সে পেরেছে আর কি। সে পেরেছে। এবং তো আমার সেই ক্ষেত্রে এটা একটা ইয়ে আছেই কিন্তু উষা, যে ইচ্ছা করলে পারা যাবে। প্রতিকূলতা থাকবে, কারণ এই প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতে হলে এখন এই আলটিমেট আপনাদের বাচ্চারা, আপনারা যে জীবন পাড়ি দিয়ে আসলেন, যে জীবনটা ছোট থেকে যে যুদ্ধটা করলেন, আপনাদের ছেলে মেয়েরা তো আসলে এটা হয়তো করতে হবে না, তারা একটু ভালো পরিবেশ পেয়ে যাবে, পেয়ে যাবে। তাই না? এভাবে হয়তো গ্র্যাজুয়ালি একটা সময় পর্যন্ত অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, রাইট? সময় লাগবে। এই রিপোর্টটা করলাম। স্বাধীনতা সংগ্রামে মেহেরপুরের দলিত জনগোষ্ঠীর রয়েছে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। এটাও 2020 সালের। আমি যতদূর জানি এই দলিত জনগোষ্ঠীর কেউ কেউ এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সময় তাদেরও অবদান আছে, তাদের অবদান নিশ্চয়ই আপনারা আপনাদের ইয়ে পুরাতন মানুষ যারা, তাদের কাছে নিশ্চয়ই গল্পও শুনেছেন। তো এই অনুপ্রেরণার জায়গা কিন্তু এটা, যে এই দেশটা কিন্তু সবারই, তাই না? কখনো কি মনে হয় যে আসলে এই দেশটা আসলে আমাদের না? উষা, এরকম মনে হয় যে দেশটা আমাদের না, আমাদের আমাদের করে ভাবতে গেলেও ভাবতে দেওয়া হয় না, এরকম মনে হয় আপনার কখনো? এরকম মনে হয় দেশ আমাদের না, এটা ভাবতে গেলেই কেমন হয়। যেখানে জন্ম নিয়েছি হ্যাঁ, সেটাই তো আমার। সেটাই তো আমার। তো ওটাকে তো আর বলা যায় না যে এটা আমার দেশ না, আমাদের দেশ না। কিন্তু আমাদের দেশ বলে যেটা পাওয়া দরকার সেটা পান না। না, সেটা তো অভিব্যক্তিটা খুব অন্যরকম লাগলো আমার, এটা আসলেও তাই, যে হ্যাঁ তাই, দেশটা আমাদের, কিন্তু আমাদের বলে যে দেশটা থেকে আমরা যেটা কিছু পাবো সেটা পাই না, তাই না? এটা একটা আরেকটা যুদ্ধ। এক মায়ের তো সব ছেলে ভালো হয় না, কিছু ভালো হবে কিছু খারাপ হবে। হ্যাঁ হ্যাঁ, তা বলি মা তো আমার নেই, কথা তো বলা যাবে। রাইট। দেশ মা, দেশ মানেই মা, যেখানে জন্ম নিয়েছি সেটাই আমার। রাইট। সেইটাই অনেক ইয়ে আছে। আমি এই যে আপনাদের যারা মুরব্বী, মানে আমি তাদের সাথে বসেছি, বসে ওই সময়ের এই যে কয়েকজনের নাম এখানে উল্লেখ করার মতোই প্রবীণ ব্যক্তিদের, যেমন আছে কুমার দাস, সমীর কুমার বিশ্বাস, পরেশ বিশ্বাস, শহরে বসবাসরত বাসুরি মোহন দাস, তারপরে গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের নীলমণি গোস্বামী সহ কথা হয় অনেকের সাথে। এটা বেশ অনেকজন, এই যে বিশ্বনাথ কর্মকার, তারপরে মুক্তিনাথ বিশ্বাস, রঞ্জিত কুমার দাস, হ্যাঁ, ইনারা গভীপুরের, ঠিক আছে? তো এই 71 সালে মুক্তিযুদ্ধের সময় তিনারা দেশেই ছিলেন, তারপরে একটা সময় পর্যন্ত তাদেরকে ইন্ডিয়া চলে যেতে, একটা বড় গল্প, হয়তো এটা নিয়ে কোনো সময় আলাপ করা যাবে। আমি এই কারণে বলছি যে
এই দেশটা নির্মাণের ক্ষেত্রে এই সবারই। জনগোষ্ঠীরও কিন্তু একটা অবদান আছে। এবং দেশ নির্মাণ বলতে দেশ নির্মাণের প্রধান যদি অবদান যদি কাউকে বলেন তা আমাদের হরিজন সম্প্রদায়েরই আছে। কারণ শুরু থেকে হুম, খালি দেশ স্বাধীন না, স্বাধীন হওয়ার আগ থেকে এখনো পর্যন্ত যত আছে, আপনি চোখ খুলে ঘুম থেকে উঠে সকালে রাস্তায় নামছেন, হুম, রাস্তা শহর পরিষ্কার ঝকঝক, পোশাক পরছেন, জুতা পরছেন, জুতা কালি করা চকচক। হুম। এই সমস্তটা পরিবেশ, আপনাদের অবদান। এই হ্যাঁ, এই এই ব্যাপারে কোনো অবদানটা, সন্দেহ নেই। হ্যাঁ মানে এই অবদানটা মানে শুকরিয়া আদায় আমি আমি মনে করবো সারা বাংলাদেশের লোককে আমাদের দেওয়া উচিত। কিন্তু এই কৃতিত্ব আমরা সবার কাছ থেকে পাইনি। এবং যদি আমাদের ধর্মীয় শাস্ত্রের শ্লোকও যদি খোলেন, হ্যাঁ, যদি প্রথম যদি ব্রহ্মাস্ত্রে যদি গায়ত্রী মন্ত্র করেন, তা আগে প্রথমে লেখা আছে দেখবেন হুম, ওম নম। এই নম কাকে বলা হচ্ছে? হুম, এই নম সূত্রকে নম বলা হয়। এবং ঈশ্বর যেখানে তার গায়ত্রী মন্ত্রের শ্লোকে যেখানে আমাদের ওম নমঃ এই নমশূদ্রকে উদ্দেশ্য করে বলা। উদ্দেশ্য করে কিন্তু বলা হয়, আচ্ছা। অর্থাৎ ঈশ্বর যেখানে আমাদের সম্মান দিচ্ছে, হুম, তার তার মনে করেন শুদ্ধ উচ্চারণ শুদ্ধ মন্ত্রের শ্লোকে আমাদের শ্লোকে স্থান দিচ্ছে, তাহলে হুম, সেই জায়গাটায় আমরা মনে করি যে আমরা যে কাজ করি মনে করেন ঈশ্বরের সেবা করা, হুম, জীবের সেবা করা, আমাদের শাস্ত্রে যেটা বলা হয় ঈশ্বরকে সেবা করা। আমরা সারা জীবন আমাদের কাজে হলো, হ্যাঁ, জনগণ মানুষকে সেবা করা। সেবা করা। না, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। শহর শহর থেকে ব্যক্তির বাড়ি পর্যন্ত এমন মনে সমস্ত করেন প্রতিষ্ঠান। এর একটা টুইস্ট, একটা গল্পও আছে এবং অনেক বড় গল্প, যে আমরা সারা এক মন্দিরে আমাদের সেবাই ছিল, মানে বাইরে কাজ করতে আমাদের মন্দিরে যাওয়ার অনুমতি ছিল না। এক সময় আমাদের সহজাতি সব কাজ করবে, আমরা ঈশ্বরের ভক্তি করি, কিন্তু আমরা মন্দিরে যেতে পারতাম না। হুম, হুম, তো এই যে পুরী যে রথযাত্রা, হুম, এই ঈশ্বর কেন মন্দির থেকে বেরিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যায়? ঈশ্বর সেদিনই দুয়ার থেকে বেরোলো যেদিন আমরা যেতে পারিনি, আমাদের ঢুকতে দেওয়া হয়নি, সেদিনই ঈশ্বর মন্দির থেকে রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে আমাদের দর্শন করতে এসেছে। হুম, হুম। যার এটাই কারণে হলো উদ্দেশ্য হ্যাঁ, রথযাত্রা। রথযাত্রা এটা হলো প্রথম উদ্দেশ্য। হুম, হুম, আর এই সৃষ্টিকর্তার একটা এই এমন লীলা ছিল, ভগবান শ্রীকৃষ্ণের একটা লীলা ছিল এটা। হুম, শ্রীকৃষ্ণ পুরীর ধাম থেকে বেরিয়ে মন্দির থেকে আমাদের সম্প্রদায়ের মানুষের সাথে দেখা করতে এসেছিল। হুম, হুম। এটা হাজার হাজার বছর আগের হুম, ইতিহাস আর কি, পুরাণে উল্লেখ করা আছে, পদ্ম পুরাণে। সেখান থেকে কিন্তু আমাদের মানে এই যে উষা কি এগুলা রথযাত্রা, জানেন? মানে এই যে ভাবনার যে জায়গাগুলা, মানে যেখানে আমি মনে করি যে ঈশ্বর আমাকে সম্মান দিচ্ছে, হুম, তার শাস্ত্রে তার শ্লোকে আমাকে সম্মান দিচ্ছে, হুম, হুম। তাহলে সেখানে মানুষের কাছ থেকে সম্মান এটা পাওয়াটা অজ্ঞতা। অজ্ঞতা। এটা অজ্ঞতা, অজ্ঞতা। না পাওয়াটা তারা একটা অজ্ঞতা। তারা হয়তোবা তারা সেই জিনিস জানে না, হয়তোবা তাদের তাদের মেধা শক্তি কতটুকু নেয়, তাদের শিক্ষাগত দিক নির্দেশনা, তাদের দৃষ্টি সেরকম ন্যায় বিধায় তারা হয়তোবা সেই জিনিস দেখতে পারে। আসবো। এই নিউজটা করলাম। উম, মেহেরপুরের দলিত শিশুদের শিক্ষা সুরক্ষিত নয়, এটাও এটা 2021 সালের। খুবই দুঃখজনক। আচ্ছা, এই যে দলিত শিশুদের শিক্ষা সুরক্ষিত নয়, এটা নিয়ে কথা যেহেতু কিছুক্ষণ আগে একবার বললামও, যে উষা তার বাচ্চাকে নিয়ে কি মানে কি ইচ্ছে আছে। এই যে এখনো পর্যন্ত এই যে এখানে স্কুল আছে মন্দির ভিত্তিক যে শিক্ষা, তাই না, এখানে যে বাচ্চারা এখানে যে পড়াশোনা যতটুকু করতে পারছে, একটা সময় গিয়ে কিন্তু আসলে তারা স্কুলে, আমার যতটুকু পরিসংখ্যান জানা আছে, 4-5 পর্যন্ত পড়তে গিয়ে যে পরিমাণ ছুটে যায়, ক্লাস 1-এ যতজন গেল 4-5 পর্যন্ত গিয়ে সংখ্যাটা ছোট হয়ে যায়। ওইখান থেকে খুব দু একজন, খুব একদম 2-4 জন হয়তো মাধ্যমিকে ভর্তি হয়, কিন্তু এসএসসি পর্যন্ত যেতে যেতে নাই হয়ে যায়। নাই হয়ে যায়। এই দেখেন, এই আমি এখানে মানুষ হওয়া প্রায় 28-29 বছরে আমি একজন এসএসসি পাস করে বাইরে এসেছি, আমার বড় ভাই ছোট ভাই 3। তারপরে আমার পাড়া থেকে এই আমি 13 সালে পাস করেছি। হুম, 13 সালের পরে 25 সাল, হুম, প্রায় 10-12 বছর, 12 বছরের মধ্যে 2 জন ছেলে এসএসসি পাস করে, হুম, বা 3 জন এরকম হবে মানে আমার এলাকার মধ্যে। তারপরে আর নাই। এই হুম। 13 বছরে কি 3 জন ছেলে পাস? 13 বছরে 3 জন 3 এসএসসি, এসএসসি, ভাবা তাও যায়। আবার এখনো অনার্স মাস্টার্স এরকম কমপ্লিট করিনি। খালি আমার এক বড় ভাই যেটা আছে, উনি মাস্টার্স কমপ্লিট করে উনি এখন সন্ধানী কলেজে চাকরি করে। আমার এলাকায় তো কেউই নেই। এলাকায় তো কেউ নেই, একমাত্র আমি। মানে আমি এলাকার মানুষ হই, এখান থেকে বেরিয়েছি। আমার বড় ভাইরা গ্রামে থাকে, আমার বড় যেটা সাওয়াল,
উনি মাস্টার্স কমপ্লিট করে আর্মিতে সন্ধানী কলেজে এখন জব করছেন আর কি, ইংলিশ টিচার। ইয়ে, অজয় কোথা থেকে ট্রিপলিতে আমি ইস্টার্ন ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে? আচ্ছা আমার দুইটা এডমিশন ছিলাম, ওয়েটিং এ ছিলাম। আচ্ছা, আমি নিয়ে আর কি। তো চাকরি বাকরির চেষ্টা করা হচ্ছে এখন? চাকরি চেষ্টা করা আছে এবং আমি আশীর্বাদ করেন এবার ছাত্র হিসেবে বিসিএস এ অ্যাপ্লাই করেছি। আচ্ছা, হ্যাঁ, সংসারের চালায় প্লাস রাতের পড়াশোনা প্রিপারেশন নেওয়া হয়। ঈশ্বর যদি একসাথে কৃপা দুই করে কাজ আর কি করতে যাই আর কি হয় না, হয় না। সংসার হয়ে গেছে, এখন একটু পড়াশোনার দিকে একটু কম। অমনোযোগী। তারপর চেষ্টা করি, দেখা যায় অনেক সময় আছে। চেষ্টা করতে হবে, এখনো সেই স্টেমিনা আছে সেই ইয়েতে। ইচ্ছা না থাকলে তো হ্যাঁ আর রাইট, আগানো যায় না। এটা করতে হবে, এটা করতেই হবে। চেষ্টা করব। এখানে আর একটা নিউজ, দলিত নারীর জীবনের গল্প। নিউজটা আমি করেছিলাম, এটা এই 21 সালের। এই যে এক হচ্ছে পুরুষের জীবন তো আছেই, নারীদের এই দলিত নারী যারা, এই সম্প্রদায়ের মধ্যে নারীরা কিন্তু আরো অবহেলিত সেই ক্ষেত্রে বলা যায়, সবথেকে, তাই না? এবং এটার জন্য আমাদের নতুন যারা সমাজে কমিটি করছে তারাও এটা, ওরাও চেয়েছে আর কি যে নারী জাগানোর জন্য তারাও অনেক অবকাঠামো স্ট্রাকচার পরিবর্তন করেছে, চেঞ্জ করা হয়েছে। বিয়ে থেকে নিয়ে পড়াশোনা থেকে নিয়ে, পড়াশোনার জন্য কঠোরভাবে বাধ্যতামূলক করা। উষার কাছ থেকে যদি আসলে একটু শুনি যে নারীদের যে এই সম্প্রদায়ের মধ্যে যে কষ্টটা করতে হয়, যদি দু একটা বলার এই মতো হয়। সম্প্রদায় মনে করেন যে নারীদের কোনো সম্মানই নেই। আচ্ছা, সম্মান নেই বলতে মনে করেন ও এদের কাজ বাজ যাই আছে এরা সবকিছু ঠেকাবে, করবে, সংসারের সবকিছু দায়িত্ব মানে পালন করবে, তারপরে দেখবেন যে মানে ওরা ভালো না, মানে এদের খুবই কষ্ট, নারীদের খুবই কষ্ট। এই এই মানে আমাদের সমাজের কথাটা বলছি, যে ওরা একটা আছে স্বামী, স্বামী ধরে করেন যে অত্যাচারী একটা, যে সারাদিন ওই হ্যাঁ কাজ টাজ করবে, বাড়ির কাজ করবে, বাচ্চা কাচ্চা সামাল দিবে, সংসার গোছাবে, বাচ্চা কাচ্চা দেখবে, যাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করানোর ইয়ে থাকে ওদেরকে যাই 1-2 ক্লাস পড়ালো আর কি, ও সব দেখবে। আবার স্বামী আসবে কাজ টাজ, স্বামী কাজ টাজ সেরে আসবে, এসে নেশা টেশা করে আসবে, এসে ধরেন ওর স্ত্রীকে মারধর করবে, মানে বুঝবে না শুনবে, মানে মারা চাই, মারতে হবে প্রতিদিন, এরকম? হ্যাঁ এরকম। এটা আগে অনেক বেশি ছিল, এটা আগে অনেক এখন হয়তো বা কম আছে। এখন মনে করেন মোটামুটি প্রায় মানুষই যেহেতু এখন একটু শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, সব সব তো আর আগের মতো এখন নাই, কিছু হলেও পরিবর্তন হয়েছে, সব পুরুষরা তো আর সমান না, তাই তো আর কি। আমি বরঞ্চ উষাকে ছেড়ে দিই, বাচ্চাটা কাঁদছে, আপনি আপনি যান, আমি এর সাথে একটু কথাটা শেষ করি, অজয়ের সাথে কথাটা শেষ করি। আপনি ইয়েকে ধরেন, এখানে আস, এখানে আস, যান। আচ্ছা অজয়, এই যে এই ধরনের নারীদের প্রতি যে ধরনের, এটা মনে করেন একসময় এটা প্রচুর ছিল, মানে আমাদের চোখে দেখা যে আমার এই দাদারা এরা যা ছিল, মাল খেয়ে এসে হয়তো বা রান্না করা বা কোনো একটা কাজে ব্যস্ত দেখিস, হয়তো বা বউ শুনিনি, আর কি করেছে এটা চিল্লাইছে, বা আমাদের ভিতরে তো ধরেন নিজে তো প্রসিদ্ধ ভাষা অনেক কথাবার্তা হয়, এবার বউ কতটা কথা বললো, ও তো এমনি মাল খেয়ে আছে, এমনি মাথা গরম আছে, দুটো কথা বলে দিলে মায়ের ধর, পাও ভেঙে দিছে, হেঁসুনি দৌড়াইছে, কেটেও দিছে, আঙুল ভেঙে দিছে, এরকম অনেক ঘটনা। তার ওই হ্যালুসিনেশনের কারণে, হ্যালুসিনেশনের কারণে, কারণ নোংরা কাজ করার পর এমনি মন মানসিকতা মিজাজটা হট থাকে। আচ্ছা, হ্যাঁ, যার কারণে এটা মনে করেন আগে তো কাজ, এখন তো কাজের আপডেট হয়ে গেছে, মানুষ মেশিন দিয়ে কাজ করে, মনে করেন হাত দিয়ে কাজ করা লাগতো, অনেক সময় কাঁচা ময়লাতে হাত দেওয়া লাগতো, তো ওই সময় ভিতরে একটা এমনি ঘৃণা, একটু বিরক্তকর, আমি যেহেতু কাজ করে এসে এমনি গা হাত পা ময়লা থাকে, বিরক্ত লাগে, হয়তো কিছু চাইলো সাথে সাথে, একটু আলসিম হইলো বা একটু দেরি হইলো, এমনি নোংরা কাজ করার পরে মানে মানসিকতা, একটা মেন্টালিটি একটাই অন্যরকমই থাকে। আচ্ছা, যার কারণে নেশা করার পরে জিনিসটা মাথায় বেশি ক্যাচ করে। হ্যাঁ, যার কারণে আগে এটা অনেক প্রচুর পরিমাণ গ্যাঞ্জাম মারামারি হতো,
কিন্তু এটার একটা ভালো দিক কি, যতই জ্ঞানদাম হয়েছে না কেন আমাদের ভিতরে ডিভোর্স হয়নি সহজে। ডিভোর্সের কোনো রেকর্ড আমাদের পাড়ায় এখনো পর্যন্ত নাই। ডিভোর্স হয় না, ডিভোর্স হয়নি। যতই মারামারি ফাটাফাটি হোক, স্বামী মারবে, বউ মারবে, দুজনে মারামারি করবে, পরের দিন সকালবেলা সব ঠিক। এরকম হয়েছে আর কি। কিন্তু ডিভোর্স, কিন্তু এই জিনিসটা আগে থেকে অনেক কমে গেছে। এখন আর মানে কাজও সেরকম নাই, কাজেরও আপডেট হয়েছে, মানুষের একটু মন মানসিকতা পরিবর্তন হয়েছে। যার কারণে এইটা জিনিসটা এখন অনেকটা কমে গেছে। সেই পর্যায়ে সেই পজিশনে নাই, হয়তোবা মাসে 2-1 বার এরকম বা একটা দেখা যায় আর কি। মেহেরপুরের পৌরসভাতে কতজন চাকরি করছেন আপনারা? আমাদের সম্প্রদায় প্রায় 80-84 জন এরকম। 80-84 জন, টোটালি প্রায় 140-46 জন আর কি। 140-46 এরকম। আচ্ছা, 140। আপনাদের তো বেতনভুক্ত? বেতনভুক্ত। আচ্ছা, কিন্তু ডিউটি কখন থেকে? আমাদের ডিউটি হইলো মনে করেন পরিবেশ এবং পরিস্থিতি বুঝে। স্বাভাবিক অবস্থায় যে ডিউটি, আমাদের ডিউটি শিফট হিসাবে ভাগ করা। সকালে যেটা ডিউটি, যারা রোডের কাজ করে তাদের ডিউটি হইলো মনে করেন যত সকালে হয়, অনেকে রাস্তার পরিমাপ দেওয়া থাকে যে তোমাকে এত মিটার কাজ করা লাগবে, আর তুমি সকাল 6টা বা 7টার মধ্যে ক্লোজ করে দিতে হবে। কেউ কাজটা করার টাইম দেওয়া হয় রাত 9টার পর, যেহেতু দোকান বন্ধ হওয়ার নিয়ম, রাত 9টার পর থেকে তুমি ভোর 5টা বা 6টার মধ্যে ক্লোজ করে দিবে। এখন অনেকে হয়তো বা ভোর 4টা, 4:30, 5টার দিকে, যে 2 ঘন্টার মধ্যে হয়তো একা হলো না, স্বামী স্ত্রী দুজনে গেল, দুজনে একসাথে কাজ করলো। এই জিনিসটার দিকে আমাদের একটু ফ্রিডম আছে। তাদের ডিউটি তখন, আবার যারা 5টা বা 6টার দিকে যায় তাদের ডিউটি 10টা পর্যন্ত, মানে শিফট ভাগ করা আছে। তারপরে ড্রেইং এর কাজ করে, ওদের আলাদা শিফট আছে। এরকম ভাগ ভাগ করে কাজ করার। বিভিন্ন অফিস আদালতেও তো চাকরি করে আপনাদের মধ্যে অনেকেই। ওই সকালকার যাদের ডিউটি তারা হয়তো সকালের কাজটা 9টা 10টার মধ্যে ক্লোজ করি, অফিসের কাজটা করে। এরকম অফিস আদালতে কি পরিমাণ জনগোষ্ঠী আপনাদের কাজ করে? বেশি না, এটাই তো দুঃখজনক। আমাদের মেহেরপুরে যে যতটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে, তারা যদি অরিজিনালি আমাদের পরিচ্ছন্ন কর্মী হিসাবে যদি আমাদের সুইপার নিত, তাহলে আজকে আমার মনে হয় না যে আমাদের পাড়ার পরিবেশটা থাকতো। কারণ এখনকার ছেলেপেলে একটু মডার্ন, ডিজিটালাইজেশন, নতুন সমাজ, চলাফেরা করতে। এখন ধরেন শিক্ষিত বলে মূর্খ বলে সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন চালায়। তাহলে তারা এখন অনেক ছেলেপেলে বাইরে হোটেলে রেস্টুরেন্টে খায়, ঘুরতে পছন্দ করে, যতই ছোট জাত হোক কিন্তু ঘোরাফেরা করতে পছন্দ করে। কিন্তু এসব করার জন্য বা সমাজের সাথে ভালো পোশাক পরে চলার জন্য, সবকিছু করার জন্য অর্থের তো প্রয়োজন। অর্থ ছাড়া তো কোনো কিছু করে না। আমাদের পৌরসভার বেতন হলো এখন, এত বলার পরেও 4000 টাকা হয়েছে। সে 3600 টাকা থেকে 400 টাকা আপডেট হয়েছে গত প্রায় 4-5 বছরে। 5 বছরে কি জিনিসের দ্রব্য মূল্যের দাম কি 400 টাকা বেড়েছে? মানে হিসাব করে দেখলে সেই তুলনায় মানে চিমটি পরিমাণও কিন্তু কোনো উন্নতি হয়নি। ইয়েতে আপনি আপনাদের মন্দির ভিত্তিক বা শ্মশান ভিত্তিক কিছু কর্মকাণ্ডের সাথে আপনি যুক্ত ছিলেন। হ্যাঁ, আমি এখন কি অবস্থা? ওই যে শ্মশানের যে রাস্তা ছিল না, সেটা নিয়েও কাজ করছেন? সেটা আমি এখনো কাজ করছি। সেটা নিয়ে আমরা টিএনও বরাবর, ডিসি বরাবর আবার অ্যাপ্লিকেশন দিয়েছি। ডিসি যিনি মাননীয় মহোদয় আছে, উনি আশ্বাস দিয়েছেন, তো উনি টিএনও স্যারের দায়িত্ব দিয়েছেন। টিএনও স্যারের কাছে আমরা দীর্ঘবার, আমার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, আমরা সবাই গেছি। যাওয়ার পর বলার পরে উনি আশ্বাস দিয়েছেন এবং উনি বলেছেন যে হয়তো আমরা নোটিশ জারি করি, যেহেতু বিপক্ষে বাদী আর আমাদের দুজনকে ডেকে সমন্বয় রাস্তাটা করে দেওয়ার আশ্বাস দিয়েছে। এখনো সে কাজটা এখনো বাস্তবায়ন হয়নি। আশা রাখি যে হয়তোবা দ্রুত হয়ে যাবে। উনি ওনার যে সিও আছে তাকে বলেছে নোটিশ করি ডাকার জন্য। তাই যেহেতু এখন স্যার নাই, স্যার খুলনায় গেছে শুনছি, ঠিক আছে, আসলে হয়তোবা কাজটা হইতে পারে। তারপরে যেহেতু আমাদের ওই শ্মশান ধরেন একটা চিতাঘর নেই, আমাদের যেহেতু পুরানো নিয়ম বিধিমালা আছে, ওইখানে ধরেন একটা লাশ রাখার ঘর নাই, ওখানে একটা বিদ্যুৎ ব্যবস্থা নেই। বাইচান্স হয়তোবা অনেক মানুষ মৃত্যু তার বলি করে আসবে না, হয়তোবা রাত্রে সমাধি করতে হবে, তখন একটু কষ্ট হয়ে যায়। কবরটা ধরেন রাত্রে খুঁজতে গেলে হয়তো সন্ধ্যার সময় খুঁজতে অন্ধকার হয়ে গেল, সেই বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা এখন নেই।
সেই ক্ষেত্রে আমরা অনেকবার মানে 3 বছর ধরে আমি দরখাস্ত ডিসি অফিস, টিএন অফিস, জেলা পরিষদ, মনে করেন স্পাই স্যান্ডেল ক্ষয় হয়ে শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত সেটার সমাধান হয়নি। আশা করি যিনি আসেন উনার দৃষ্টি আকর্ষণ করছে, উনি যদি এটা একটু কৃপা করতো তাহলে হয়তো বা সেখানে আমাদের এই ব্যবস্থাটা হইতো। বাৎসরিক আমাদের ওখানে একটা কালী পূজা অনুষ্ঠান হয়, একটা প্রায় 1200 মানুষের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়। আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওই মানুষ যে বসে আমাদের হয়তো বা ডেকোরেশন করা লাগে, কিন্তু একটা মানুষ যে বসে বা একটা লাস্টটা রেখে যে 50 জন দাঁড়াবে, একটা ছাউনি থাকবে, সেই ছাউনিটা এখনো হয়নি। আমরা আমাদের পাড়া পশু থেকে চাঁদা কালেকশন করি, ওখানে আমরা প্রকল্পের কাজ চেষ্টা করছি। হ্যাঁ, আমরা মন্দিরটা টাইলস করি, একটু বাইরে একটা লাস্ট একটা ঘর বানানোর চেষ্টা করছি। এখনো আমাদের অতটা অর্থ যোগান দেওয়া হয়নি। যদি সরকারের কাছে আবেদন করেছি, টিএন অফিসে, টিএন স্যারের কাছে, ওনারা যদি একটু কৃপা করে তাহলে এটা কাজটা কমপ্লিট করা হতে পারে। আমরা একদম শেষ সময়ে চলে আসছি অজয়। সেক্ষেত্রে আপনাদের সামগ্রিক যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মধ্যে থেকে একটু পরিবেশটা সুস্থ হোক, এটা সবসময় কামনা করছি। আর এখানে যদি আরেকটু জেনে নিই আমি, এই আপনারা কতজন বললেন? 48 জন ওই কলোনিতে উঠবেন। 48টা ফ্ল্যাট, মানে ফ্ল্যাট করা হয়েছে, 48টা ফ্ল্যাট। এই 48টা ফ্ল্যাটে এখানে এই কলোনির যে অবস্থা, এই কলোনির সকলে ওখানে জায়গা হবে না? সম্ভব না। তাহলে এরা সকলে তো আর ইয়েতে চাকরিও করে না, না ওই পৌরসভায় না, সকলেই চাকরি করে, সকলেই চাকরি, যে কোনো সকলেই চাকরি করে। তাহলে ওখানে যাদের বরাদ্দ দিবে এটার কি কোনো তালিকা করা হয়েছে? না, সেই বিষয়ে আমি জ্ঞাত না। আমি চেষ্টা করেছি, আমি বলেছি, কিন্তু আমি যতটুকু শুনতে পেয়েছি, জানতে পেয়েছি, ইনফরমেশন পেয়েছি যে এখানে যে কটা বাড়ি আছে, হ্যাঁ, সে বাড়ি হিসাবে মানে হয়তো ওই জায়গাটা শোনা যে ওখানে একটা মাছের আড়ত যেহেতু আছে মসজিদের কাছে, যেহেতু নতুন মসজিদ করা হয়েছে, ওখানে একটা বিধিক অবস্থা, হয়তো ওই যে মুরগির বাজারটা আর মাছের আড়ত হয়তো বা সরাবে, দিয়ে ওই জায়গাটা খালি করবে। ওই জায়গাটা যেহেতু জায়গাটার উপরে মামলা আছে, আমি যত সম্ভব শুনছি, ওই জায়গাটা কিছু অংশ যার ইসে আছে তার অধীনে চলে যাবে বা পানি উন্নয়ন বোর্ডে এসে চলে যাবে, আর কিছু যে জায়গা থাকবে সেই জায়গাটার উপর হয়তো বা মাছের বাজার বা মুরগি আড়ত এরকম কিছু একটা করার পরিকল্পনা আছে। আচ্ছা, হ্যাঁ, যেহেতু ওখানে করবে তাহলে ওখানে যে কটা বাড়ি আছে সে কটা বাড়ি আগে লিস্ট করি, তাদের শিফট করি, হয়তো বা সে জায়গাটা আগে খালি করবে। তারপর হয়তো বা সাইডে সাইডে যে কটা থাকলো তাদের কিভাবে ম্যানেজ করবে একটু তারা একটু ভালো জানে আর কি, যেহেতু এটা পৌরসভার ইয়ে আর কি। সেই বিষয়ে এখনো পৌরসভা থেকে কোনো ক্লিয়ারেন্স কথাবার্তা বলা হয়নি। তাহলে ওই কলোনি এখন যেটা আছে, কলোনিটা কি থাকবে না? না, কলোনি থাকবে না, ওটা পৌরসভা নিয়ে নেবে। ওরা পৌরসভা নিয়ে নেবে, ওই জায়গাটার জন্য হয়তো বা। আচ্ছা, ওখানে পৌরসভার অন্য কোনো কাজের কোনো, হ্যাঁ, ওই মাছের আড়ত করার পরিকল্পনা আছে ওখানে, ওই জায়গাটায় শুনছি আর কি, যে মাছের আড়ত তত দূর যাবে কিভাবে? সেটা ওখানে পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি আছে, যেহেতু একটা বেনিফিট হিসেবে। তো অনেক ধন্যবাদ অজয়, এতক্ষণ কথা বললাম। আপনাদের এই বিষয় নিয়ে কোনো সময় যদি আবার আপনাকে ডাকি, আবার হয়তো আপডেট নিতে জন্য ডাকবো, এবং আপনারও যদি আসলে কোনো আমাদেরকে দিয়ে যদি কোনো, হ্যাঁ, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের ধন্যবাদ জানাবো, যেহেতু আমাদের নিয়ে কথা বলার বসার আসলে মেহেরপুরে আর কোনো লোক নেই। হ্যাঁ, যেহেতু আমি বলবো যে আমাদের অনেক পরিবর্তন কিছুটা হলেও আগের মতন কিন্তু সব পরিবেশ নেয়, আর এটা হলো মনে করেন উন্নয়ন কিন্তু একদিকে হয় না, উন্নয়নের বাতাস কিন্তু সবারই লাগে। আপনি যখন একটা ভালো পোশাক পরবেন তা আপনাকে দেখি আমারও মন চাবে আমি একটা ভালো পোশাক কিনি। হ্যাঁ, এই বাহ্যিক পরিবর্তনটা আমি আশা করি যে আগে যা ছিল আমাদের পাড়ায় কিন্তু সেই পরিবেশটা এখন নেই। কিন্তু মানে মানসিক যে উন্নয়নটা, এই দিকটায় অনেকটা এখনো ঘাটতি আছে, যার জন্যে এই আলোচনা, এই সভা, মানুষকে জানানো, মানুষকে বলা, আগ্রহ করা। আমরাও একটা বড় একটা গ্রুপ করেছি, শিক্ষা যারা ছেলেপিলি তারা আমরা চেষ্টা করছি যে আমাদের পর যারা ছেলেপিলি আছে তাদের টিউশনি করায়, তাদের পড়ায় বা তাদের এই জিনিস বুঝায়, মানে উপরে নিয়ে আসার। এই নিয়ে আমাদেরও ওখানে আরো কমিটি, আরো কাজ চালু আছে, বর্তমান চলছে, চেষ্টা করছি, দেখা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক,
শুনছিলেন কথা অজয় বার্মার সাথে এবং প্রেরণা রানী উষার সাথে। কথা বলছিলাম তাদের অত্যন্ত অভ্যন্তরীণ বসবাসের পরিবেশ থেকে শুরু করে নানান বিষয় নিয়ে। অজয় বার্মা একটা সময় বলেই ফেললেন যে আসলে রথযাত্রাটা শুরু হয়েছিল স্বয়ং ভগবান যখন দেখলেন তার কোন একটা শ্রেণীকে মন্দিরে উঠতে দিচ্ছে না, সেখান থেকেই এই রথযাত্রা শুরু হলো, যে তাদের সাথে স্বয়ং ভগবান দেখা করতে গেলেন। এই যে ব্যাখ্যাগুলা, বার্মা আবারও আরেকটা কথা বলছিলেন অজয় এরকম, যে সকাল ভোরবেলায় যখন আপনারা ওঠেন তখন পরিষ্কার একটা শহর পান, এর জন্য তো আমাদের একটা কৃতিত্ব আছে। সত্যি তো তাই, সমাজের নানান মানুষ, আমরা নানান ধরনের পেশায় নিযুক্ত থাকি। প্রত্যেকটা পেশা আমাদের যাপিত জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কোনো পেশাকে খাটো করে দেখার সুযোগ নেই। একই সাথে আসলে আমরা কিন্তু সবাই মানুষ, তাই আসুন আমরা প্রত্যেককেই আগে মানুষ ভাবি, মানুষ হিসেবে প্রত্যেকের সাথে আমরা একটা সৌহার্দ্য সদ্ভাব নিয়ে মানুষ হিসাবে তাকে সম্মান দিয়ে চলার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।